হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল নলেজের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা করছিলাম, আজকে তার একটা রিভিশন ক্লাস আমরা করব। দেখো, আমরা আজ অবধি 11টা জিকের ক্লাস করেছি। তার ভেতর থেকে আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি যাতে তোমাদের রিভিশন করাতে পারি, ঠিক আছে? তো এটা তোমাদের রিভিশনের ক্লাস নাম্বার 1। এইভাবেই কিন্তু তোমাদের বারে বারে রিভিশন ক্লাস করানো হবে যাতে তোমরা কোশ্চেনগুলো ভুলে না যাও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটি কার লেখা? তো দেখো, এখানে ব্যাক টু ব্যাক কিন্তু 4টে অপশান দিয়েছে। কি কি দিয়েছে? MK গান্ধী দিয়েছে, JL নেহরু দিয়েছে, সুভাষচন্দ্র বোস দিয়েছে, আর লর্ড রিপন দিয়েছে। তো দেখো, এই যে বইটা আছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এই বইটা কার লেখা? তো মনে রাখবে এটা কিন্তু MK গান্ধী। আর MK গান্ধী মানে কি? MK গান্ধী মানে কিন্তু হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী, ঠিক আছে? এটা কিন্তু মহাত্মা গান্ধীর লেখা একটা বই, ঠিক আছে? এবার দেখো, এখানে বাদবাকি যারা আছে তাদের লেখা আমরা কিছু বই সম্পর্কে পড়ে নিই। দেখো, জওহরলাল নেহরু কি বই লিখেছিল? তো মনে রাখবে জওহরলাল নেহরু কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে? ডিসকভারি অফ ইন্ডিয়া বলে কিন্তু একটা বই লিখেছিল। এটা কিন্তু জওহরলাল নেহরু লিখেছিল। তারপরে সুভাষচন্দ্র বসু কি বই লিখেছিল? তো মনে রাখবে সুভাষচন্দ্র বসুর যে অটোবায়োগ্রাফি সেটার নাম কিন্তু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল, ঠিক আছে? সুভাষচন্দ্র বসুর অটোবায়োগ্রাফির নাম কিন্তু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, যে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটা কার লেখা? তো মনে রাখবে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহাত্মা গান্ধী, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন দেখে নিই। মুদুমালাই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আছে? দেখো, রেলের কিন্তু খুব ফেভারিট একটা টপিক হচ্ছে এই রাষ্ট্রীয় উদ্যান বা এই যে তোমার ন্যাশনাল পার্কগুলো আছে, এখান থেকে কিন্তু রেলে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? আর যে নামগুলো আসে সেগুলো কিন্তু খুব একটা কমন নাম নয়, আনকমন নাম কিন্তু আসে। যেরকম মুদুমালাই ন্যাশনাল পার্ক। দেখো, এই যে মুদুমালাই যে ন্যাশনাল পার্কটা আছে না, এটা নিম্নলিখিত কোন রাজ্যে আছে? তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। অপশানগুলো একবার আমরা দেখে নিই। তামিলনাড়ু আছে, গুজরাট আছে, কেরালা আছে, আর বিহার আছে। তো মনে রাখবে এই যে মুদুমালাই যে ন্যাশনাল পার্ক আছে না, এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ঠিক আছে? তামিলনাড়ু রাজ্যে কিন্তু এই মুদুমালাই ন্যাশনাল পার্কটা অবস্থিত, ঠিক আছে? এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। এবার দেখো, ভারতের যে সর্বপ্রথম যে ন্যাশনাল পার্ক ছিল তার নাম কি? দেখো, ভারতের যে সর্বপ্রথম ন্যাশনাল পার্ক ছিল তার নাম কিন্তু হয়ে যাচ্ছে জিম করবেট। এটা কোথায় আছে? এটা কিন্তু বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে আছে। বর্তমানে কিন্তু এই যে জিম করবেট যে ন্যাশনাল পার্কটা আছে, এটা কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে। এটাকে কিন্তু রামগঙ্গা ন্যাশনাল পার্ক নাম নতুন দেওয়া হয়েছে। আর এই জিম করবেট যে ন্যাশনাল পার্কটা আছে, এটা কোন পশুর সংরক্ষণের জন্য বিখ্যাত? তো মনে রাখবে এটা কিন্তু বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত, ঠিক আছে? বাঘ সংরক্ষণের জন্য কিন্তু এটা বিখ্যাত। 1973 সালে আমরা কি জানি, প্রজেক্ট টাইগার এসেছিল। সেই প্রজেক্ট টাইগার আসার পরেই কিন্তু এই যে রাষ্ট্রীয় উদ্যান সেটা কিন্তু তৈরি করা হয়েছিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা এখানে বাদবাকি যে জায়গাগুলো আছে সেখানকার কিছু ন্যাশনাল যে পার্ক আছে সেগুলো একবার দেখে নিই। দেখো, গুজরাটে কি আছে? গুজরাটে কিন্তু খুব ফেমাস একটা ন্যাশনাল পার্ক আছে, সেটা কিন্তু গির ন্যাশনাল পার্ক। আর এই গির ন্যাশনাল পার্কটা কিসের জন্য বিখ্যাত? এটা কিন্তু যে এশিয়াটিক লায়ন আছে, ঠিক আছে? সেই এশিয়াটিক লায়নের জন্য কিন্তু গুজরাটের গির অরণ্যটা খুব বিখ্যাত। কেরালাতে কি আছে? তো মনে রাখবে কেরালাতে কিন্তু আছে পেরিয়ার রাষ্ট্র উদ্যান, ঠিক আছে? পেরিয়ার নদীর পাশে কিন্তু আছে পেরিয়ার রাষ্ট্র উদ্যান, ঠিক আছে? তারপরে বিহারে কি আছে? তো মনে রাখবে বিহারে কিন্তু আছে বাল্মীকি রাষ্ট্র উদ্যান, ঠিক আছে? এই যে বাল্মীকি রাষ্ট্র উদ্যান আছে, এটাও কিন্তু একটা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, ঠিক আছে? তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের কোশ্চেন ছিল মুদুমালাই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মুদুমালাই যে ন্যাশনাল পার্ক আছে সেটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কাটি বিহু কোন মাসে পালন করা হয়ে থাকে? দেখো, সবার প্রথমে এই যে বিহু নামটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আগেও বলেছি বিহু কোথাকার একটি উৎসব। তো মনে রাখবে বিহু কিন্তু আসামের একটা উৎসব, ঠিক আছে? আসামের কিন্তু একটা উৎসব। এই বিহুর কিন্তু নানান প্রকারের হয়ে থাকে, ঠিক আছে? যেরকম এখানে দেখো তোমাদেরকে কাঠি বিহু দিয়েছে, ঠিক আছে? এরকম করে কিন্তু রাঙ্গোলি বিহু, ভোগালী বিহু, এরকম কিন্তু নানা ধরনের বিহু আসামে বিভিন্ন সময় হয়ে থাকে। এর ভেতর থেকে এই যে কাটি বিহুটা আছে, এটা কোন সময় হয়ে থাকে? তো মনে রাখবে অ্যাকর্ডিং টু অপশান এই কাটি বিহুটা কিন্তু অক্টোবর মাসে হয়ে থাকে, ঠিক আছে? অক্টোবর মাসে কিন্তু এই কাটি বিহু
বিহুটা আসামে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, এইবার দেখো এই যে আসাম আছে, একটু আগে আমরা ন্যাশনাল পার্ক সম্পর্কে বললাম, এই আসামেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ন্যাশনাল পার্ক আছে। সেটা কি? সেটা কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে, এটা কিসের জন্য বিখ্যাত? তো মনে রাখবে এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে, এটা কিন্তু যে একশৃঙ্গ যে গন্ডার আছে, সেই একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা আমাদের টপিকে চলে আসি। তো কি বলেছে দেখো, এই যে কাটি বিহু যে উৎসবটা আছে, সেটা আমরা সবার প্রথম কি জানলাম? সেটা কিন্তু আমরা জানলাম যে এটা কিন্তু আসামে পালিত হয়ে থাকে। ঠিক আছে, আর এটা কোন মাসে পালিত হয়ে থাকে? তো এটা কিন্তু অক্টোবর মাসে পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 4 নাম্বার কোশ্চেন, জাকির হোসেন কবে পদ্মভূষণ পান? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু পরবর্তী যে আমাদের আরআরবি গ্রুপ ডি বলো বা আরআরবি তোমার হচ্ছে এনটিপিসি বলো, যে পরীক্ষাগুলো আসছে বা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য যেটা 2025-এ আসতে চলেছে, তার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বা জাকির হোসেন এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি? তার কারণ জাকির হোসেন কিন্তু সম্প্রতি মারা গেছেন। আর এই জাকির হোসেন কিসের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে এই জাকির হোসেন কিন্তু তবলাবাদক ছিলেন, বিখ্যাত তবলাবাদক ছিলেন। আর এখন দেখবে পরীক্ষার ট্রেন্ড একটু পাল্টেছে, কে কোন বাদ্যযন্ত্র বাজান এটার পরিবর্তে কিন্তু পরীক্ষাতে এখন এটা আসে যে সেই ব্যক্তি, সেই নির্দিষ্ট ব্যক্তি কত সালে ভারতের যে সবথেকে বড় সম্মানগুলো হয়ে থাকে সেগুলো কবে পান। তো দেখো কি বলেছে, জাকির হোসেন কত সালে পদ্মভূষণ পান? তো মনে রাখবে জাকির হোসেন কিন্তু পদ্মভূষণ সম্মান পেয়েছিল কত সালে? 2001 সালে। ঠিক আছে, সরি ভুল হয়ে গেল, জাকির হোসেন কিন্তু পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন 2002 সালে। ঠিক আছে, 2002 সালে কিন্তু তিনি কোন সম্মান পান? 2002 সালে কিন্তু তিনি পদ্মভূষণ সম্মান পান। ঠিক আছে, এইবার দেখো আমরা বাদবাকি অ্যাওয়ার্ডগুলো দেখে নেব। তো দেখো জাকির হোসেন কিন্তু 2023 সালে কি পেয়েছিলেন? তো মনে রাখবে 2023 সালে কিন্তু তিনি পদ্মবিভূষণ সম্মান পান। ঠিক আছে, পদ্মবিভূষণ সম্মান পান। আর 1988 সালে জাকির হোসেন কি পেয়েছিল? 1988 সালে কিন্তু জাকির হোসেন পেয়েছিল হচ্ছে পদ্মশ্রী সম্মান। ঠিক আছে, পদ্মশ্রী সম্মান কিন্তু পেয়েছিল। এইবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, এই যে জাকির হোসেন, এই জাকির হোসেন কোন বিখ্যাত তবলাবাদকেরই ছেলে ছিলেন? ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবেন। জাকির হোসেন নিজেও একজন তবলাবাদক, আর ইনি কিন্তু একজন বিখ্যাত তবলাবাদকের ছেলেও ছিলেন। সেই বিখ্যাত তবলাবাদকের নাম কি, যার ছেলে জাকির হোসেন? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকের 5 নাম্বার কোশ্চেন, পৌষ মেলা কোথায় হয়? তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, বিহার দিয়েছে, গুজরাট দিয়েছে, পশ্চিমবঙ্গ দিয়েছে, আর চেন্নাই দিয়েছে। দেখো এই যে পৌষ মেলা আছে, এটা কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে, সেই পশ্চিমবঙ্গের কিন্তু খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা কিন্তু শীতকালে হয়ে থাকে। স্পেশালি কিন্তু যে শান্তিনিকেতন আছে, সেই শান্তিনিকেতনে কিন্তু বিখ্যাত পৌষ মেলা হয়ে থাকে প্রতি বছর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকের 6 নাম্বার কোশ্চেন, ভারতে বর্তমানে কয়টি হাইকোর্ট আছে? তো দেখো ভারতে বর্তমানে কতগুলি হাইকোর্ট আছে? তো দেখো সবার প্রথম কিন্তু তোমাদেরকে জানতে হবে এই যে হাইকোর্ট এটা কত নম্বর আর্টিকেলে উল্লেখিত আছে। তো মনে রাখবে ভারতীয় সংবিধানের যে 124 নাম্বার ধারা আছে, সেখানে কোন কোর্টের কথা আছে? সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের কথা বলা আছে। আর ভারতীয় সংবিধানের যে 214 নাম্বার ধারা আছে, এখানে কিন্তু হাইকোর্টের কথা বলা হয়েছে যে প্রত্যেকটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। এইবার দেখো ভারতে বর্তমানে হাইকোর্টের সংখ্যা কটা? তো মনে রাখবে ভারতে বর্তমানে হাইকোর্টের সংখ্যা কিন্তু 25টা। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এটা 24টা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আবার নতুন একটা হাইকোর্ট তৈরি হয়েছে। সেই হাইকোর্টটার নাম কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরকে শুধু আমি বলে দিচ্ছি, এই যে নতুন হাইকোর্ট যেটা হয়েছে সেটা কিন্তু এপি অর্থাৎ অন্ধ্রপ্রদেশে কিন্তু স্থাপন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের কোথায় এই হাইকোর্টটা স্থাপন করা হয়েছে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 7 নাম্বার কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট কবে ভারতে আসে? দেখো ব্রিটিশ ভারতের একটা অ্যাক্ট থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। তো মনে রাখবে এই যে রেগুলেটিং অ্যাক্ট ছিল, এই রেগুলেটিং অ্যাক্ট কিন্তু এসেছিল 1773 সালে। ঠিক আছে, কত সালে এসেছিল? তো 1773 সালে কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট এসেছিল। এইবার দেখো এই যে রেগুলেটিং অ্যাক্ট আছে, রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে তোমাদের কিছু জিনিস জানতে হবে। দেখো এই রেগুলেটিং অ্যাক্টের জন্যই কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাকে করা হয়েছিল। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্টেই কিন্তু বলা হয়েছিল যে ব্রিটিশ ভারতের রাজধানী কিন্তু কলকাতা হবে। আর একটা কি বলা হয়েছিল, কলকাতায় কিন্তু একটা সুপ্রিম কোর্ট স্থাপন করা হবে। ঠিক আছে, একটা সুপ্রিম কোর্ট স্থাপন করা হবে কলকাতায়, এটাও কিন্তু বলা হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 7 নাম্বার কোশ্চেন,
খুয়াল্লাম কোন রাজ্যের একটি বিখ্যাত নাচ হবে এটা, ঠিক আছে, এটা হয়ে যাবে খুয়াল্লাম কোন রাজ্যের একটি বিখ্যাত নাচ। দেখো এই যে খুয়াল্লাম যে নাচটা আছে না, দেখো রেলের কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বা খুব একদম অনেক কোশ্চেনই করে এই টপিক থেকে, সেটা কিন্তু কোন রাজ্যের বিখ্যাত নাচ, কোন রাজ্যের বিখ্যাত তোমার ন্যাশনাল পার্ক, আর কোন রাজ্যের কী কী বিখ্যাত নাচ আছে, সেটা কিন্তু রেলের খুব ফেভারিট একটা টপিক বা একটা হটস্পট বলতে পারো। তো দেখো এই যে খুয়াল্লাম যে নাচটা আছে না, এটা কোন রাজ্যে পালন করা হয়? তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, মণিপুর দিয়েছে, মিজোরাম দিয়েছে, ত্রিপুরা দিয়েছে আর বিহার দিয়েছে। তো মনে রাখবে এই যে খুয়াল্লাম যে নাচটা আছে না, এটা কিন্তু মিজোরাম রাজ্যে পালন করা হয়ে থাকে, ঠিক আছে, বা মিজোরাম রাজ্যে কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এই যে মণিপুর আছে, এই মণিপুরে কিন্তু খুব ফেমাস একটা মার্শাল আর্ট ডান্স আছে, যেটার নাম কিন্তু থাংটা, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে, এটা কিন্তু খুব বিখ্যাত একটা নাচ, একটা মার্শাল আর্ট ডান্স, যেটা কিন্তু মণিপুরে পালন করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 9 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী অর্ডিন্যান্স জারি করতে পারে? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে ভারতের যে রাষ্ট্রপতি থাকেন সেই রাষ্ট্রপতির কাছে কিন্তু একটা বিশেষ অধিকার থাকে, রাষ্ট্রপতি কিন্তু চাইলে অর্ডিন্যান্স জারি করতে পারে। এইবার সেটা কত নম্বর ধারা অনুযায়ী করতে পারে? তো কিন্তু এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, 120 আছে, 122 আছে, 123 আছে আর 124 আছে। তো মনে রাখবে আমাদের ভারতের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু 123 নাম্বার যে আর্টিকেল আছে, এই 123 নাম্বার আর্টিকেল অনুযায়ী কিন্তু কি করতে পারেন না, অর্ডিন্যান্স জারি করতে পারেন। এইবার এই যে অর্ডিন্যান্স আছে, এই অর্ডিন্যান্সকে বাংলাতে কি বলা হয়ে থাকে? এই অর্ডিন্যান্সকে কিন্তু বলা হয়ে থাকে বাংলাতে অধ্যাদেশ। আর এই অর্ডিন্যান্সের সর্বোচ্চ সময়সীমা কত হয়ে থাকে? তো মনে রাখবে এই যে অর্ডিন্যান্স আছে এর সর্বোচ্চ সময়সীমা কিন্তু 6 মাস পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে, 6 মাস পর কিন্তু এটা আর কার্যকর থাকে না। এইবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, যেরকমভাবে আমাদের ভারতের যে রাষ্ট্রপতি আছেন সেই রাষ্ট্রপতি কি করতে পারেন? রাষ্ট্রপতি কিন্তু 123 নম্বর ধারা অনুযায়ী আমাদের অর্ডিন্যান্স জারি করতে পারে। ঠিক সেরকম করে প্রত্যেকটা রাজ্যের যে গভর্নর বা রাজ্যপাল থাকে তিনিও কিন্তু কি করতে পারেন না, অর্ডিন্যান্স জারি করতে পারেন। সেই ধারাটা কত, অর্থাৎ কোন ধারা অনুযায়ী কি করতে পারেন না, আমাদের যে গভর্নর বা রাজ্যপাল থাকেন সেই রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন রাজ্যের মধ্যে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য আর একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে কেলুচরণ মহাপাত্র কোন নাচের সাথে সম্পর্কযুক্ত? দেখো নামটা খুব ভালো করে মনে রাখবে। দেখো এই যে কেলুচরণ মহাপাত্র আছে না, এই কেলুচরণ মহাপাত্র কিন্তু ওড়িশা থেকে বিলং করেন, আর ইনি কিন্তু কোন নাচের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে ইনি কিন্তু ওডিসি নাচের সাথে সম্পর্কযুক্ত, বা ওড়িশি নাচের সাথে কিন্তু ইনি সম্পর্কযুক্ত। এক কথায় বলা যেতে পারে এই ওড়িশি নাচকে কিন্তু পুনরুজ্জীবিত কে করেছিল? তো এই কেলুচরণ মহাপাত্রই কিন্তু করেছিল। এই কেলুচরণ মহাপাত্রই কিন্তু উড়িষ্যা থেকে প্রথম ব্যক্তি যিনি কোন সম্মান পান, যিনি কিন্তু পদ্মবিভূষণ সম্মান পান। এই কোশ্চেনটা কিন্তু SSC CGL, ঠিক আছে, SSC CGL 2024-এ জিজ্ঞাসা করা হয়েছিল, যে এই কেলুচরণ মহাপাত্রই হচ্ছেন কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু উড়িষ্যা থেকে পদ্মবিভূষণ সম্মান পান। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে এই পঞ্চায়েতি রাজের অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী বিলটা কত। দেখো এই যে পঞ্চায়েতি রাজের যে সংশোধনী বিল, সেটা কিন্তু 73তম সংশোধনী বিল কত সালে এসেছিল? যেটা কিন্তু 1992 সালে এসেছিল, ঠিক আছে। এইবার দেখো এই যে পঞ্চায়েতি রাজের যে আর্টিকেল সেটা কততে? তো মনে রাখবে ভারতীয় সংবিধানের যে আর্টিকেল নাম্বার 36 থেকে 51 আছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি DPSP, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা বাংলাতে কিন্তু যেটাকে বলা হয়ে থাকে নীতি নির্দেশমূলক নীতি, সেইখানে কিন্তু এই পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে। তো সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তো মনে রাখবে ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 40 আছে সেখানে কিন্তু পঞ্চায়েতি রাজের কথা উল্লেখ আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন, ছট পূজা কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, বিহার দিয়েছে, তামিলনাড়ু দিয়েছে, আসাম দিয়েছে আর কর্ণাটক দিয়েছে। তো মনে রাখবে এই যে ছট পূজা আছে, এই ছট পূজা কোথাকার একটি গুরুত্বপূর্ণ উৎসব? তো মনে রাখবে এই যে ছট পূজা আছে এটা কিন্তু বিহারের একটা গুরুত্বপূর্ণ উৎসব, ঠিক আছে। ছট পূজা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই ছট পূজা কিন্তু সবথেকে বেশি বিহারেই পালিত হয়ে থাকে। আর এই ছট পূজাতে কোন দেবতার পুজো করা হয়? তো মনে রাখবে ভগবান সূর্যের কিন্তু পুজো করা হয় এই ছট পূজার উদ্দেশ্যে। এবার দেখো এখানে বাদবাকি যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের কিছু আমরা উৎসব দেখে নিই। দেখো তামিলনাড়ুতে কদিন আগে কিন্তু হয়ে গেল খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে থাইপুসাম উৎসব, ঠিক আছে। এই যে থাইপুসাম উৎসবটা আছে, এই থাইপুসাম উৎসবের সময় কিন্তু তামিলনাড়ুর
যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা কিন্তু কী করেন না হলুদ রঙের কাপড় পরেন আর বিভিন্ন রকম তোমার হচ্ছে বিভিন্ন রকম কাঁচি বলতে পারো বা বিভিন্ন রকম কোনো ধারালো জিনিস দিয়ে কিন্তু নিজেদের শরীরের মধ্যে ছিদ্র করেন। এইভাবে কিন্তু তারা ভগবানের প্রতি তাদের সমর্পণকে প্রদর্শন করেন। ঠিক আছে, আসামে কোন উৎসব পালন করা হয় আমরা সকলেই জানি, আসামে কিন্তু বিহু উৎসব বা বিহু নাচ কিন্তু আসামের খুব ফেমাস একটা নাচ। ঠিক আছে, তো ছট পুজো কোথায় পালন করা হয়? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিহার। বিহারে কিন্তু ছট পূজা পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 13 নম্বর কোশ্চেন, রাজ্য বিধানসভায় কার অনুমতিতে অর্থ বিল পেশ করা যেতে পারে? দেখো সবার প্রথমে আমরা অর্থ বিল সম্পর্কে জেনে নিই। দেখো অর্থ বিল ভারতের সংবিধানের কত নম্বর ধারায় আছে? তো ভারতীয় সংবিধানের যে 110 নম্বর ধারা আছে সেখানে কিন্তু অর্থ বিলের কথা বলা হয়েছে। এইবার দেখো অর্থ বিলকে কিন্তু একমাত্র কোথায় উপস্থাপন করা যেতে পারে? একমাত্র কিন্তু লোকসভাতেই উপস্থাপন করা যেতে পারে। আর রাজ্যগুলোর কোথায় উপস্থাপন করা যেতে পারে? রাজ্যগুলোর কিন্তু বিধানসভাতেই কিন্তু অর্থ বিলটা কী করা যেতে পারে না পেশ করা যেতে পারে। এইবার কোনো বিল অর্থ বিল কি অর্থ বিল নয় সেটা কে নির্ধারণ করেন? তো মনে রাখবেন লোকসভার যে স্পিকার থাকে, লোকসভার সেই স্পিকার কিন্তু কোনো বিল অর্থ বিল কি অন্য বিল সেটা কিন্তু নির্ধারণ করে থাকেন। এইবার কি দেখো কোশ্চেনটা করেছে যে রাজ্য বিধানসভায় কার অনুমতিতে অর্থ বিল পেশ করা যেতে পারে? দেখো বিধানসভা বলেছে, কিন্তু এটা কিন্তু আমাদের লোকসভা বলেনি। যদি লোকসভা হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পিকার হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে বিধানসভা বলেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্যপাল। রাজ্যের রাজ্যপালের অনুমতিতে কিন্তু কি করা যেতে পারে? বিধানসভায় কিন্তু যে মানি বিল আছে সেই মানি বিলকে কিন্তু উপস্থাপন করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 14 নম্বর কোশ্চেন, 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন। এই যে 18 সালের যে সিপাহী বিদ্রোহ বা যেটাকে কিন্তু মহাবিদ্রোহ বলা হয়ে থাকে, সেই মহাবিদ্রোহটা শুরু হয়েছিল কোথা থেকে? তো মনে রাখবে এটা কিন্তু শুরু হয়েছিল উত্তরপ্রদেশের মিরাট রাজ্য থেকে। ঠিক আছে, উত্তরপ্রদেশের মিরাট রাজ্য থেকে কিন্তু এই সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। এইবার দেখো এই যে সিপাহী বিদ্রোহের সময় সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? তো মনে রাখবে এই যে সিপাহী বিদ্রোহ ছিল, এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কিন্তু ছিল মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, এই মঙ্গল পাণ্ডেকে কোথায় তোমার হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছিল এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য আর একটা HW থাকলো যে মঙ্গল পাণ্ডেকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 15 নম্বর কোশ্চেন, উত্তর ভারতের গরম বাতাসকে কি বলা হয়ে থাকে? দেখো গরমকাল পড়ে গেছে, দেখো উত্তর ভারতের যে গরম বাতাস আছে, দেখো গরমকালে আমাদের যে উত্তর ভারত তথা উত্তর পশ্চিম ভারতে কিন্তু খুব গরম হাওয়া চারিদিক থেকে প্রবাহিত হয়। এই গরম হাওয়াকে কি বলা হয়? তো মনে রাখবে এই গরম হাওয়াকে কিন্তু বলা হয়ে থাকে লু। বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা এখানেও কিন্তু তোমার হচ্ছে লুয়ের প্রভাব আমরা দেখতে পাই। ঠিক আছে, আর মনে রাখবে মধ্যপ্রদেশ সরকার কিন্তু লুকে কি করেছে? লুকে কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয় বলে স্থান দিয়েছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 16 নম্বর কোশ্চেন, ভারতনাট্যম কোন রাজ্যের একটি নৃত্য? দেখো এই কোশ্চেনটা কতবার করানো হয়েছে, তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই কোশ্চেনের যে অ্যান্সার আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের আমি বলবো না। ঠিক আছে, এটা কিন্তু সবথেকে ইজি কোশ্চেন আজকে যতগুলো কোশ্চেন এনেছি তার মধ্যে থেকে। এটার যে অ্যান্সার সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি? ঠিক আছে, দেখো পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি কোনটা নিচের? এখানে দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী অপশান আছে? ভেল আছে, রিলায়েন্স আছে, টাটা আছে আর আদানি আছে। তো মনে রাখবে এই 4টের ভেতরে যে পাবলিক সেক্টর যে ইন্ডাস্ট্রি আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে ভেল। আর ভেলের সম্পূর্ণ রূপ কি? ভেলের সম্পূর্ণ রূপ কিন্তু হয়ে যাচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। ঠিক আছে, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, এটা কিন্তু একটা পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 18 নম্বর কোশ্চেন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? দেখো এই যে প্রার্থনা সমাজ আছে না, এই প্রার্থনা সমাজ সম্পর্কে তোমাদের কিছু বেসিক ডিটেলস জানতে হবে। দেখো সবার প্রথম এই যে প্রার্থনা সমাজ আছে এটা কিন্তু 1867 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এটা কিন্তু তৎকালীন সময়ের যে বম্বে ছিল সেই বম্বেতে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? তো মনে রাখবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, এইবার দেখো আমরা এখানে বাদবাকি কিছু অপশানগুলো দেখে নিই। দেখো সবার প্রথমে কি আছে? সবার প্রথমে কিন্তু আছে গোপাল কৃষ্ণ গোখলে। দেখো গোপাল কৃষ্ণ গোখলে কী করেছিল? তো মনে রাখবে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। ঠিক আছে, সার্ভেন্টস অফ
ইন্ডিয়া সোসাইটি কে নির্মাণ করেছিল? তো গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি নির্মাণ করেছিল। ঠিক আছে, রাজা রামমোহন রায় কোন সমাজ নির্মাণ করেছিল? তো রাজা রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম সমাজ বা আত্মীয় সভা কিন্তু নির্মাণ করেছিল। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ কি করেছিল? তো মনে রাখবে স্বামী বিবেকানন্দ কিন্তু 1893 সালে যে শিকাগো মহাধর্ম সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু জয়ী হয়েছিল। এছাড়াও কিন্তু স্বামী বিবেকানন্দ কি করেছিল? 1897 সালে কিন্তু তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 19 নম্বর কোশ্চেন, আর্টিকেল 52 থেকে 78 কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো সবার প্রথম তোমরা মনে রাখবে এই যে আর্টিকেল 52 থেকে 78 এটা কিন্তু ভারতের সংবিধানের কত নাম্বার পার্টে আছে? তো এটা কিন্তু পার্ট 5-এ আছে। আর এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? তো দেখো এই যে ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 52 থেকে 78 এটা কিন্তু ইউনিয়ন এক্সিকিউটিভের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ যেখানে কিন্তু কি আছে না, যেখানে কিন্তু ভারতের সবথেকে বড় বড় যে পোস্ট, অর্থাৎ রাষ্ট্রপতি বলো, তারপর উপরাষ্ট্রপতি বলো, তারপর প্রধানমন্ত্রী বলো, এই যে তিনজনের পাওয়ার বা এই তিনজনের মধ্যে ক্ষমতা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে এগুলো কিন্তু এখানে উল্লেখিত আছে। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমরা বাদবাকি অপশানগুলোর দিকে যাই তো আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে যাচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ, যেটা আমরা দেখতে পেলাম কত? আর্টিকেল 52 থেকে 78 আর পার্ট 5-এ। এবার দেখো এই যে অর্থ কমিশন আছে, অর্থ কমিশন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? তো মনে রাখবে ভারতীয় সংবিধানের যে 280 নম্বর ধারা আছে সেখানে কিন্তু অর্থ কমিশনের কথা বলা হয়েছে। এবার দেখো সংবিধান সংশোধনের কথা কোথায় বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানের যে 368 নম্বর ধারা আছে এখানে কিন্তু সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। আর এই সংবিধান সংশোধনের প্রণালীটা আমরা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি? আমরা কিন্তু যে সাউথ আফ্রিকা আছে সেই সাউথ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু আমরা সংবিধান সংশোধন, যেটাকে আমরা ইংলিশে অ্যামেন্ডমেন্ট বলি, সেটা গ্রহণ করেছি। এবার এই এমার্জেন্সি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? তো মনে রাখবে ভারতে কিন্তু মোট 3 রকমের এমার্জেন্সি আছে। একটা এমার্জেন্সি হচ্ছে 352 নম্বর ধারা, একটা হচ্ছে 356 নম্বর ধারা, আর একটা কিন্তু 360 নম্বর ধারায় আছে। 352 নম্বর ধারায় কি আছে? এটা কিন্তু আছে জাতীয় এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সি। 356-তে কী আছে? 356-তে কিন্তু আছে রাজ্যের এমার্জেন্সি, যেটাকে কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসনও বলে থাকি। 360 নম্বর ধারায় কি আছে? 360 নম্বর ধারায় কিন্তু আছে আর্থিক এমার্জেন্সি বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 20 নম্বর তথা আজকের লাস্ট কোশ্চেন, আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা কি পেয়েছি? তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী আছে? ডিপিএসপি আছে, যুগ্ম তালিকা আছে, ফান্ডামেন্টাল রাইটস আছে, আর ফান্ডামেন্টাল ডিউটিস আছে। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি এই যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা কি পেয়েছি? আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা পেয়েছি। এটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে তোমার হচ্ছে 35 থেকে যে 51 নম্বর ধারা আছে এখানে কিন্তু আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা কিন্তু ভারতীয় সংবিধানের, সরি এটা 35 না, এটা হয়ে যাবে কিন্তু 36 থেকে 51 নম্বর ধারা, এখানে কিন্তু আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবার দেখো এই আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস নিয়েছি, সেটা কিন্তু হচ্ছে প্রেসিডেন্টকে আমি পি দিয়ে ডিনোট করছি। এই প্রেসিডেন্টের যে নির্বাচন আছে সেই প্রেসিডেন্টের নির্বাচনও কিন্তু আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করেছি। এবার দেখো এভাবে আমরা বাকি অপশানগুলোর দিকে যাব। দেখো সবার প্রথমে যুগ্ম তালিকা আমরা কোন দেশ থেকে পেয়েছি? তো মনে রাখবে যুগ্ম তালিকা কিন্তু আমরা পেয়েছি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু আমরা যুগ্ম তালিকার বিষয়গুলো পেয়েছি। ঠিক আছে, এইবার এই যুগ্ম তালিকায় কতগুলো বিষয় আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য আরেকটা HW থাকলো। এইবার দেখো আমাদের প্রথম দুটো অপশান সম্পর্কে আলোচনা করা হয়ে গেল। এবার আমরা লাস্টের দুটো অপশানে আসবো। দেখো এবার আমরা কিসে আসছি? ফান্ডামেন্টাল রাইটস আসছি আর রাইটে আসছি। দেখো এই ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত আছে? তো মনে রাখবে ভারতীয় সংবিধানের যে 12 থেকে 35 নম্বর পর্যন্ত আর্টিকেল আছে এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের সাথে সম্পর্কযুক্ত। আর ভারতে মোট কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে? তো ভারতে কিন্তু মোট ছটা সেক্টরে কিন্তু 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। আর এই ফান্ডামেন্টাল রাইটস আমরা কোথা থেকে গ্রহণ করেছি? ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমরা ইউএসের সংবিধান থেকে গ্রহণ করেছি। এবার আমরা আসবো ফান্ডামেন্টাল ডিউটিসে। দেখো ফান্ডামেন্টাল ডিউটিস সবার প্রথম আমরা কোথা থেকে নিয়েছি? তো আমরা কিন্তু USSR, যেটাকে কিন্তু বর্তমানে রাশিয়া বলা হয়ে থাকে, সেখান থেকে কিন্তু নিয়েছি। বর্তমানে কতগুলি ফান্ডামেন্টাল রাইটস আছে? তো বর্তমানে কিন্তু মোট 11টা ফান্ডামেন্টাল রাইটস আছে। এইবার এই যে ফান্ডামেন্টাল রাইটস আছে এটা ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর আর্টিকেলে আছে? তো মনে রাখবে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে এটা কিন্তু ভারতীয় সংবিধানের 51A আর্টিকেলে আছে। আর কত নম্বর পার্টে আছে? এটা কিন্তু পার্ট 4A তে আছে। ঠিক আছে,
তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখো আজ থেকে কিন্তু আমাদের জিকে রিভিশনের ক্লাস শুরু হলো। তোমাদের কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাদেরকে ক্লাস করাবো, আমি কিন্তু তোমাদেরকে রিভিশন করাবো। তোমরা যদি প্রত্যেক দিনের ক্লাসটা প্রত্যেক দিন ফলো করো আর এই যে রিভিশনের ক্লাসগুলো আছে এগুলোকে যদি তোমরা ফলো করো, তোমাদের প্রত্যেকটা জিকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের জিকে কিন্তু তোমাদের মেমোরিতে অলরেডি গেঁথে যাবে, তোমাদের কিন্তু আলাদা করে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, এছাড়া তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারো। টেলিগ্রামে কিন্তু আমাদের ফ্রি পিডিএফ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।